আসসালামু আলাইকুম। এজেড ওয়ার্ল্ড 24 নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক। গাজার মানবেতর জীবন, আমেরিকার উপকূল, ফ্লোরিডা সহ বিশাল জনবসতি আর সবুজের সমারোহ যেন জ্বলছে এক বিভীষিকাময় আগুনের হলকায়। এই আগুন যেন গ্রাস করবে পুরো আমেরিকার সকল জনবসতি আর প্রাণের আবাসস্থলকে। কিন্তু হঠাৎ কেন এই আগুনের উৎপত্তি আর তার শেষই বা কোথায়, এর উত্তর সকলেরই অজানা। তিল করে গড়ে তোলা স্বপ্নের আবাসন নিজ চোখে দেখা যেন সত্যি অসম্ভব আর করুণ। কিন্তু ঠিক তার বিপরীতে আমাদেরই একটি ধ্বংসলীলা যেন আজও প্রাসঙ্গিক, বিশেষত গাজার নির্যাতিত বাসিন্দাদের জীবনের প্রতিচ্ছবিতে। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের প্রতিটি মানুষ আজ যেন সেই একই প্রশ্ন করে। সাম্প্রতিক একতরফা যুদ্ধের পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, তবে তার পেছনে লুকিয়ে থাকা বাস্তবতা কেবলই করুণ আর হৃদয় বিদারক। গাজার বাসিন্দা আহমদ আল মাশরাভি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ কেমন শান্তি! মাথার উপর নিরাপদ আশ্রয় নেই, ঘরে খাবার নেই, সুপেয় পানি নেই, চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। আপনি একে শান্তি বলবেন? তার কথাগুলো যেন পুরো গাজার মানুষের চিৎকার। 15 মাসের দীর্ঘ যুদ্ধ এবং নির্বিচার বোমা বর্ষণের পর সেখানে যে যুদ্ধবিরতি এসেছে তা যেন এক নীরব কবরস্থান ছাড়া আর কিছুই নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভার উগ্রপন্থীদের প্রবল চাপের মুখোমুখি হন। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির, যারা গাজায় আরও বেশি ধ্বংসযজ্ঞ চেয়েছিলেন, তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তারা এমনই হুমকি দিয়েছিলেন, যদি যুদ্ধবিরতির পথে সরকার এগোয় তাহলে তারা সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও এই সিদ্ধান্ত কতটা স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। গাজায় আজ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাত্র 141 বর্গমাইলের এই ভূখণ্ডে 15 মাসে যে পরিমাণ বোমা ফেলা হয়েছে তা 7 মিলিয়ন টন বোমা ফেলানোর ভিয়েতনামের যুদ্ধের সমতুল্য। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার স্কুল, হাসপাতাল, উদ্বাস্তু শিবির, এমনকি শিশুদের খেলার মাঠও রেহাই পায়নি। ব্যবহৃত হয়েছে 2000 টনের MK-42 বোমা, যার প্রতিটিতে লেখা ছিল মেড ইন USA। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মুখে শান্তি এবং মানবিকতার কথা বললেও বাস্তবে তিনি ছিলেন ইসরায়েলের প্রধান সরঞ্জাম সরবরাহকারী। বোমা এবং গোলাবারুদ দিয়েই তিনি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন। গাজার বুকে নির্বিচারে হামলার এই অংশীদারিত্বের জন্যই অনেকেই তাকে জেনোসাইড জো বলে অভিহিত করছেন। ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে তার শপথ গ্রহণের আগে গাজায় জিম্মিদের মুক্ত করতে হবে। এ কারণে নেতানিয়াহু বাধ্য হয়ে যুদ্ধবিরতির পথে হাঁটেন। তবে ট্রাম্পের এই পদক্ষেপেও সম্পূর্ণ কৌশলগত। গাজার যুদ্ধবিরতির মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছেন। পরবর্তী লক্ষ্য ইরানের সামরিক স্থাপনা এবং সিরিয়ায় ইসরায়েলি উপস্থিতি জোরদার করা। আরব দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য চাপ সৃষ্টি করতে পারত, কিন্তু তাদের মধ্যে কেউই তেমন উদ্যোগ দেখায়নি। বরং অনেক আরব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের উৎসাহে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে বেশি আগ্রহী। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও গাজা যুদ্ধ চলাকালে কোনো কূটনৈতিক পদক্ষেপ নিতে আগ্রহী ছিলেন না। ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক আইনের প্রতি এই অবজ্ঞা ফিলিস্তিনি জনগণের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। জাতিসংঘের মতো সংস্থাগুলো অনেক সিদ্ধান্ত নিলেও সেগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি আসলেও গাজার মানুষের দুর্ভোগ কমেনি। খাদ্য, পানি, চিকিৎসা এবং বাসস্থানের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছে। শিশুদের জন্য শিক্ষা এবং ভবিষ্যৎ গড়ার পথ এখন সম্পূর্ণ বন্ধ। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে গাজায় এই মানবিক সংকট আরও গভীর হবে। গাজার এই পরিস্থিতি কেবলমাত্র মধ্যপ্রাচ্যে একটি সংকট নয়, এটি মানবতার একটি চরম পরীক্ষা। সারা বিশ্বকে এই সংকট সমাধানে এগিয়ে আসতে হবে, নইলে ফিলিস্তিনের দুর্ভোগ এবং অবিচার চলতেই থাকবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে সংবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম।